ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব শামীম ওসমান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমাদের অত্যন্ত সুযোগ্য মন্ত্রী, যিনি জাতির পিতার কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশকে শতভাগ বিদ্যুতায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার প্রশ্ন তার কাছে একটি, যে আমরা জানি যেমন অটো রিক্সা, রিক্সার মধ্যে ব্যাটারি লাগানো, এই ধরনের বিভিন্ন নাম আছে, 2 হুইলার 3 হুইলার, এইগুলি যেটা চলছে, যেমন আমার এলাকা সারা বাংলাদেশে চলছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে, অবাক ব্যাপারটা হচ্ছে, এরা যে ব্যাটারিগুলি চার্জ করে এবং 99% যারা, আমার মনে হয় 700 থেকে 800 মেগাওয়াট এইটা চুরি করে, যারা চার্জ করে। এই যে চুরি করছে এবং আমাদের 700-800 মেগাওয়াট নিয়ে নিচ্ছে, তারপর আবার এগুলি চলাও নিষিদ্ধ। সো এগুলির ব্যাপারে বন্ধ করার জন্য আপনি কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন কিনা? তাতে আমার মনে হয় আমাদের বিদ্যুৎও আমরা পাই, এবং এই যে অটোরিক্সা এবং 2 হুইলার 3 হুইলার এবং এমনকি রিক্সার মধ্যেও আজকাল ব্যাটারি লাগানো হচ্ছে, ইটস ভেরি ডেঞ্জারাস, ব্রেক করলে উল্টে পড়ে যাচ্ছে। সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা সারা দেশ ব্যাপী একসাথে, আমি আপনার কাছে সবিনয় জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সংসদ সদস্যকে। আমরা এই সকল ভেহিকেলগুলিকে বলি ইভি ভেহিকেল। সারা বিশ্বে এখন একটা রেভলিউশন চলছে, কত দ্রুত ট্রান্সপোর্ট সেক্টরকে ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে নিয়ে যাওয়া হবে। এতে সুবিধা দুইটি, আমরা যারা তেল দিয়ে গাড়ি চালাই, ডিজেল হোক পেট্রোল হোক, সেই তেল দিয়ে গাড়ি ইঞ্জিন যে ঘুরে তার যে শক্তি সঞ্চয় করে তার এফিসিয়েন্সি লেভেল হলো 20%। আর যদি ইলেকট্রিক দিয়ে যে এনার্জি বা শক্তি সঞ্চয় করে গাড়ি চালাবেন তার এফিসিয়েন্সি হলো 80%। মূলত আমরা এনকারেজ করি ইলেকট্রিক ভেহিকেলগুলো আসুক বাজারে যত দ্রুত পারে। এতে যেই 1 কিলোমিটার তেলের যে যানবাহনটা আছেন, যানবাহন 1 কিলোমিটার চলতে যদি 100 টাকা লাগে কোন যানবাহনে, যদি ইলেকট্রিক দিয়ে সেই যানবাহন চলে তা খরচ হবে 20 টাকা। সো বাংলাদেশে 40 লক্ষের উপর 3 হুইলার আছে যারা লেড ব্যাটারি ইউজ করে। লেড ব্যাটারিগুলো চার্জ করতে সময় বেশি লাগে, 7 থেকে 8 ঘন্টা। এই ব্যাটারিগুলো যদি লিথিয়াম ব্যাটারি হয় তাহলে চার্জ করতে লাগবে আধা ঘন্টা। কিন্তু আমরা যে কাজটা করেছি বিদ্যুৎ বিভাগ, গত বছর আমরা ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশনের পলিসি বানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী, উনি অনুমোদন দিয়েছেন। আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি সবগুলো ডিস্ট্রিবিউশন কোম্পানিতে। যে কেউ যদি কোনো চার্জিং স্টেশন বসাতে চায় ওয়েবসাইটে গিয়ে নীতিমালা অনুযায়ী চার্জিং স্টেশন অ্যাপ্লিকেশন করে বসাতে পারে। আপনার গাড়ি যদি ইলেকট্রিক হয়, 3 হুইলার হয়, আর আপনি যেটা কথা বলছেন এই 3 হুইলার গুলো 40 লক্ষ। আমি ওদেরকে বলি বাংলার টেসলা। নিজে হাতে তৈরি করছেন, আমাদের উদ্ভাবনী শক্তি দিয়ে কাজ করছেন, আমরা এদেরকে বাধা দিচ্ছি না। হ্যাঁ, যান্ত্রিকভাবে ত্রুটি থাকতে পারে, কিন্তু ইলেকট্রিসিটি যেটা ব্যবহার করছে সেটা রিটার্ন কিন্তু অনেক বেশি। এই 40 লক্ষ রিক্সা চালক যারা ইলেকট্রিসিটি ব্যবহার করছে তারা অবশ্যই আয় করছে, এবং আমরা চাচ্ছি এই লেড ব্যাটারি থেকে যেন তারা লিথিয়াম ব্যাটারিতে চলে আসে। এটা নিয়ে আমরা একটা প্রকল্প করছি GIZ এর সাথে, একটা পাইলট প্রজেক্ট অচিরেই আমরা করব। ব্যাটারি সোয়াপিং বলে বিদেশে, অর্থাৎ লেড ব্যাটারিটা নিয়ে তাকে লিথিয়াম ব্যাটারি দেওয়া, চার্জিংটা যাতে তাড়াতাড়ি হয়। এবং আমি মনে করি বাংলাদেশের যত পাবলিক ইউটিলিটি বাস আছে দ্রুততার সাথে সেগুলোকে ইলেকট্রিক বাসে নিয়ে আসা উচিত। খরচ কম, দ্রুততার সাথে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। বাংলাদেশের ট্রান্সপোর্ট সেক্টর প্রায় 18% কার্বন এমিশন করে বাংলাদেশে, যার কারণে ইলেকট্রিক ভেহিকেলগুলো দ্রুততার সাথে আসা উচিত। আপনার অবশ্যই কনসার্ন যেগুলি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে, এটাই হলো বড় কনসার্ন। হ্যাঁ, আমি অনেক জায়গাতে গিয়েছি, রাতের বেলায় গিয়েছি, এরকম চার্জ করে রিক্সা আমি ঢুকে দেখেছি আমার কেরানীগঞ্জ যেতে। তারা অ্যাকচুয়ালি মিটার থেকেই বিদ্যুতের কানেকশনটা নেয়,
মনে হয় যে একসাথে বোধহয় নেয়, কিন্তু আমরা তার জন্য বার্ক একটা ট্যারিফ ঠিক করে দিয়েছি যে যারা এই চার্জিং স্টেশন বর্তমানে বিদ্যুৎ নিবে তার জন্য একটা আলাদা ট্যারিফ আছে, সেটা আমাদের গৃহের যে ট্যারিফ তার থেকে একটু বেশি। এবং আমরা যদি দেখব যদি এরকম আরো অবৈধ থাকে কোনো সময়, অবশ্যই আমরা লক্ষ্য করতেছি, ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো দেখছে, বাট অধিকাংশ এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তারা অবৈধ এখন আর বিদ্যুৎ না নিয়ে অধিকাংশই এখন মিটারের মাধ্যমে নিচ্ছে। তবে আমি আশাবাদী যে বিটিআরসি এবং আপনাদের কি বলেন রোড ট্রান্সপোর্ট অথরিটি, আমরা তাদেরকে বলেছি যে আপনারা ফ্যাসিলিটেট করেন ইভি ভেহিকেলের। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব সিদ্দিকুল আলম নীলফামারী 4 সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমি বিদ্যুৎ মন্ত্রীর কাছে জানতে চাই যে বয়লার, বায়োম্যাক্স বয়লার এটা বাধ্যতামূলক করা হোক, এতে আমাদের বিদেশ থেকে কয়লা আমদানি কমে যাবে। বায়োম্যাক্স বয়লার এবং প্রতিটা প্রতিষ্ঠানে বায়োম্যাক্স বয়লার যাতে স্থাপন করা হয়, তাতে আমাদের প্রচুর পরিমাণে বাইরে থেকে কয়লা আনতে হবে না। বায়োম্যাক্স বয়লার ধন্যবাদ মাননীয় চায়নায় অলরেডি বিভিন্ন জায়গায়, চায়না অনেক ফ্যাক্টরিতে এই বায়োম্যাক্স বয়লার চালু করা হয়েছে এবং এই বায়োম্যাক্স বয়লার চায়না থেকে যদি আমরা আনতে পারি তাহলে আমাদের জ্বালানি খরচ অনেক কমে যাবে। বায়োম্যাক্স বয়লার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি যদি আনতে চান আমরা তো বাধা দিব না। কেউ যদি আনতে চায় চায়নার থেকে ইম্পোর্ট করে বায়োম্যাক্স বয়লার করবে, কোনো সমস্যা নেই, কেউ তো বাধা দিচ্ছে না। এটা তো আর মানা নাই যে আপনি কোন ধরনের বয়লার আনবেন। আমাদের দেখার বিষয়টা হলো এই বয়লারটা কি সেফটি রুলটা কতটুকু কমপ্লায়েন্সড, এইটা বিস্ফোরক অধিদপ্তর থেকে একটা অনুমোদন নিতে হবে। এই কমপ্লায়েন্স গুলো মেনটেন করে আপনি যে কোনো ভাবে বয়লার আনেন না কেন, আপনার ফ্যাক্টরি যেটা কাজ দিবে সেটা করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল নাটোর 2 সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, তিনি দক্ষতার সঙ্গে তার মন্ত্রণালয় পরিচালনা করছেন। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটা আমার প্রশ্ন আপনার মাধ্যমে। তিনি আমার নির্বাচন এলাকা নাটোর সদরে গিয়েছিলেন, একটি অনুষ্ঠানে তিনি বলে এসেছিলেন যে নাটোরের ইন্ডাস্ট্রিয়ালের জন্য তিনি গ্যাস প্রদান করবেন, কারণ গ্যাসটি নাটোরের উপর দিয়ে বাগাতিপাড়ার উপর দিয়ে গ্যাস রাশিয়াতে গিয়েছে, সেখান থেকে ইন্ডাস্ট্রিয়ালের জন্য তিনি গ্যাস প্রদান করবেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বলতে চাই যে এই বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয় পরবর্তী কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। গ্যাসের ব্যবহারটা আমরা ইন্ডাস্ট্রিতে কত দ্রুততার সাথে প্রসার করতে পারি সেটার একটা মহাপরিকল্পনা জ্বালানি বিভাগ নিয়েছে। 2008-এর আগে বিএনপি জামাত জোট সরকারের সময় গ্যাস যে কিভাবে ব্যবহার করবে তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। গ্যাস যা পাওয়া গেছে, কখনো বাড়ি কখনো ইন্ডাস্ট্রি, যত্রতত্র ভাবে তারা পাইপলাইন করে ব্যবহার করছে। প্রায়োরিটাইজ করে নাই যে এই মূল্যবান গ্যাসটা আমি কোথায় আগে দিব আর তার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমার কিভাবে করবে, আমাদের অর্থনীতিতে সহযোগিতা করবে। এখন বিষয়টা গিয়ে দাঁড়াইছে, আমরা যখন 2008 এবং 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলেন, তখন 2010 সালে আমরা IPM ইন্টিগ্রেটেড মাস্টার প্ল্যান তৈরি করি বিদ্যুৎ এবং গ্যাসের। আমরা একটা প্রায়োরিটাইজ করছিলাম যে কিভাবে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কোথায় গ্যাসটা দিব, এবং সেই অনুপাতে আমরা ইন্ডাস্ট্রিকে প্রায়োরিটি করেছি, বিদ্যুৎকে প্রায়োরিটি করেছি। তাহলে আবাসিক খাতে কিভাবে আমরা মিট করব, আমরা সেখানে পরিকল্পনা নিয়েছিলাম যে আমরা LPG দিব। আমার এখনো খেয়াল আছে মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালে বলছিলেন আমাকে যে LPG দিয়ে কি সারা বাংলাদেশ দেওয়া যাবে। আমি 2 বছর সময় চেয়েছিলাম, 75% এলাকায় LPG নিয়ে যাবো, এবং তাই হয়েছে। LPG আমরা এখন আবাসিক খাতে ব্যবহার করছি, একটা অল্টারনেটিভ সোর্স আমরা দিয়ে দিয়েছি। আপনার এলাকায় যখন আমি গিয়েছি
তখন আমি বলেছি যে আমাদের ঢাকা থেকে রংপুর এলাকায় গ্যাসের পাইপলাইন করব। মাননীয় প্রধানমন্ত্রী 2012 সালে কথা দিয়ে আসছিলেন, আমরা করে ফেলছি। এখন রংপুর পর্যন্ত কানেকশন হয়ে গেছে, সৈয়দপুর পর্যন্ত। সেখানে আমাদের একটা পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে আমাদের একটা ইকোনমিক জোন আছে, এবং আমিও বলেছিলাম সেখান থেকে প্রয়োজন বোধে আপনার এখানে যদি পরিকল্পিত শিল্প এলাকা করেন সেখানে আমরা গ্যাসের সংযোগ দিব। আমরা এখনো অপেক্ষায় আছি। আমরা একটা মহাপরিকল্পনা করছি সারা বাংলাদেশ ব্যাপী গ্যাসের। আমরা গ্যাসটা 2 জায়গার থেকে গ্যাস আসবে, এই 3 জায়গার থেকে। একটা হলো সিলেট থেকে আমাদের নিজস্ব গ্যাস আসছে, ভোলার থেকে গ্যাস আমরা বরিশাল হয়ে পটুয়াখালী হয়ে খুলনা যশোরে নিয়ে যাব, এবং সেই গ্যাস আবার আমাদের একদম রংপুর পাইপের সাথে সংযোগ হবে। আর আমাদের চিটাগাং থেকে যে আমরা গভীর সমুদ্র বন্দর থেকে যে গ্যাস ইম্পোর্ট করছি সেটা আনোয়ারা হয়ে চিটাগাং হয়ে কুমিল্লা হয়ে ফেনী হয়ে ঢাকা প্রবেশ করতেছে। অর্থাৎ গ্যাসকে চারিদিক দিয়ে আমরা একটা রিং জোন বানাচ্ছি, কোথাও যেন কোনো রকম প্রেসার ড্রপ না করে। 26 সালের মধ্যে নিরবিচ্ছিন্ন গ্যাস যেন থাকে। আপনি যদি ইতিমধ্যে একটা পরিকল্পিত শিল্প এলাকা যদি থাকে তাহলে সেই পরিকল্পনার মধ্যে আপনাকেও আমরা ব্যবস্থা করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।